বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক নিউজ 24 টেলিভিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান শুক্রবার রাত 11টার সময় প্রচারিত হয়। বাংলাদেশকে আমরা কিভাবে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাব, এই প্রসঙ্গে থিম থেকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জুলাই সনদের তাৎপর্য এবং আগামী দিনের রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে ফারুক হাসান, রাজনীতিবিদ, মুখপাত্র গণ অধিকার পরিষদ। আপনাকে স্বাগতম। আমার বাম দিকে উপস্থিত আছেন অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, যিনি সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগতম আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতেই জানতে চাচ্ছি জুলাই সনদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফারুক হাসানের কাছে, এই জুলাই সনদ নিয়ে এত ডিসকাশন হচ্ছে বিগত এক বছরের সময় ধরে। এই জুলাই সনদটা কি জিনিস, যারা সাধারণ মানুষ তাদের জন্য আপনি একটু আমাদেরকে বুঝাতে পারেন কি? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে গত 5ই আগস্ট যে একটি গণবিপ্লবের মাধ্যমে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদের দুঃশাসন, এই ফ্যাসিবাদকে উৎখাত করে দেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যে লড়াই বা বিনির্মাণ করার যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় ইতিমধ্যে আমরা পা দিয়েছি বা ধাবিত হয়েছি। তো 5ই আগস্ট পরবর্তী সময়ে আসলে সবচাইতে বড় যে আকাঙ্ক্ষা আমাদের, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে নতুন একটি সংবিধান বা নতুন কাঠামো, নতুন আপনার দেশ পরিচালনার মূলনীতি, যেটাই বলেন না কেন। তো সেই জায়গা থেকে জুলাই জাতীয় সনদ বা জুলাই সনদ এটি প্রণয়নের জন্য ইতিমধ্যে সরকার 6টি কমিশন গঠন করেছেন। 6টি কমিশনের সমন্বয়ে আবার একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, যেটির প্রধান বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন কথা হচ্ছে, এই জুলাই জাতীয় সনদের ডিমান্ড কেন ক্রিয়েট হলো, কেন জুলাই জাতীয় সনদ আমাদের এই মুহূর্তে আসলে জনগণের মূল আকাঙ্ক্ষায় পরিণত হলো? বিকজ আমরা যে সংবিধানের কথা ইতিমধ্যে দেখে আসছি, বলে আসছি যে 72-এর সংবিধান, এই সংবিধান আসলে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছে বা বাস্তবায়ন করতে পেরেছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আসলে 72-এর যে সংবিধান, এই সংবিধান জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কারণ এই সংবিধান ছিল এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান এবং একপাক্ষিক সংবিধান। এই এক ব্যক্তি কেন্দ্রিক কোন সংবিধান দিয়ে জনগণের যে আমূল পরিবর্তন, জনগণের যে সামগ্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন, এটি আসলে কোনোভাবে বাস্তবায়ন সম্ভব নয়। সেটি কিন্তু বিগত 54 বছর আমরা আসলে দেখেছি। এখন আমি যদি প্রশ্ন করি, এই যে 72-এর সংবিধান, এই সংবিধান আসলে আমার দেশের আপামর জনগণকে রিপ্রেজেন্ট করে কিনা? এই সংবিধানে আমার দেশের কৃষক, শ্রমিক, মেহনত মানুষের কথা বলে কিনা? প্রশ্নের উত্তর একবারই পরিষ্কার, যে এই সংবিধান এদেশের আপামর জনগণের কথা বলে না, আমার কৃষকের কথা বলে না, আমার শ্রমিকের কথা বলে না, আমার দিনমজুর ভাইদের কথা বলে না, আমার এদেশের মেহনতি মানুষের কথা বলে না। অথচ যাকে কেন্দ্র করে বা যে ঘটনাকে কেন্দ্র করে আমরা একটি নতুন সংবিধান পেয়েছি, নতুন দেশ পেয়েছি, নতুন পতাকা পেয়েছি, নতুন একটি মানচিত্র পেয়েছি, তারা কারা? কাদের স্যাক্রিফাইসে? তারা হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারাই তো মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ কিন্তু কোনো ব্যক্তি, সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল এককভাবে করেন নাই। কোন একটি নির্দিষ্ট ক্লাস কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। ফারুক হাসান, আপনার এই শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে বললেন এই সংবিধান সাধারণ মানুষের কথা বলে না, গরিব, কৃষক, শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রান্তিক জনগোষ্ঠীর কোনো কথা বলে না। আপনি কি মনে করেন সংবিধান কিংবা কোনো সনদ এই গ্যারান্টি দিতে পারে যে মানুষের কথা বলার, ওই কথা বললেই তারা তাদের সমস্ত অধিকার পেয়ে যাবে? তাহলে গত 72-এর সংবিধানে কি মানুষ হত্যার কোনো নির্দেশ ছিল? গুম করার নির্দেশ ছিল? মানুষকে অত্যাচার করে দিনই দুপুরে ধরে নিয়ে যাওয়ার কোনো কথা লেখা আছে? আপনি এই সনদ বলেন আর সংবিধান বলেন, এটা কি এতই গুরুত্বপূর্ণ যে মানুষের নৈতিক আদর্শ, যেটা যারা বিচার করবেন, বিচারের আসনে বসে আছেন, দেশ প্রশাসন পরিচালনা করছেন, তারা যদি ওই মূল্যবোধ পোষণ না করেন, মানবতার মূল্যবোধ, মানুষের প্রতি দরদের মূল্যবোধ, পারস্পরিক ভালোবাসার মূল্যবোধ, তাহলে কি কোনো সনদ কিংবা সংবিধান কি সেই গ্যারান্টি দিতে পারে? না, এটা আপনার সাথে এখানে আমি একমত। আবার ধরেন যে দেখেন, সংবিধান বা আইন আসলে সবকিছুই করতে পারে না, যে সংবিধানে থাকলেই একবারে আমূল পরিবর্তনের বিষয়টা এমন না। আবার সংবিধান ছাড়া, আইন ছাড়া, ল ছাড়া
রুলস এন্ড রেগুলেশন ছাড়া আবার জি। কোনো দেশ, রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান কিন্তু চলতে পারে জি। না, এটাও আমাদের মানতে হবে। মানতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের যে বেসিক পয়েন্ট, জি। যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি দেশ পেয়েছি, একটি নতুন পতাকা পেয়েছি, সেই মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এই এক্সিস্টিং যে কনস্টিটিউশন, ৭২ যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমে রিফ্লেক্ট হয় কিনা কিংবা করে কিনা, এই প্রশ্নটি কিন্তু এখন মেজর না, আপনি তো যা ছিল আপনার যে প্রিম্বলে যা ছিল, বিভিন্ন ধারা যা ছিল, সবই তো মানুষের কথাই বলা হয়েছে, কিন্তু সরকার তো মানেনি। নট অনলি সরকার মানেনি। আমি হোল কনস্টিটিউশনকেই বলছি, এই কনস্টিটিউশন আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিধায় কিন্তু এই যে 2024 সালের যে গণঅভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই বলেন না কেন, এরপরে আজকে আমরা যখন এই বিপ্লবের পরে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় আমরা পা দিলাম বা শুরু করলাম, এই মোমেন্টে এসে আপনি যদি বলেন ওই ৭২ সংবিধানকে জারি রাখতে হবে, ওই সংবিধানকে পুনর্বহাল রাখতে হবে, ওই সংবিধানের বাইরে যাবেন ইত্যাদি, তখনই কিন্তু প্রশ্নটা এটা আপনার যৌক্তিক আপনার কাছে আবার এখন জুলাই সনদ আমরা বারবার কেন বলছি, বিকজ আমাদের নতুন রুলস এন্ড রেগুলেশন লাগবে। ৩৬ জুলাইয়ের আন্দোলনকে মানে সফল করার জন্য একটা প্রফেসর মেজবাহুল আজম সওদাগর, আপনি শুনলেন ফারুক হাসানের কাছ থেকে কেন জুলাই সনদের প্রয়োজনীয়তা। এর তাৎপর্য যেটা আমরা বুঝলাম, তার একটা কল্যাণমূলক রাষ্ট্র চায় বর্তমান জেনারেশন, যেখানে সাম্য থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে, মানবিক মর্যাদা থাকবে। সেই জিনিসটা ছিল না বলেই তো আন্দোলন হলো এবং জুলাই অভ্যুত্থান ঘটলো। আপনি কি মনে করেন এই জুলাই সনদের মাধ্যমে, এটা বাস্তবায়নের মাধ্যমে এখন তো চূড়ান্ত পর্যায়ে প্রায় হয়ে গেছে, এটা কি সেই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? জি, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, ফারুক ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমি একটু একাডেমিক্যালি বলতে চাই। সেটা হচ্ছে যে ৫ আগস্টের যে বিপ্লবটা হলো, এই বিপ্লব কিন্তু আমাদের মধ্যে কিছু নতুন বাংলাদেশের কিছু আকাঙ্ক্ষা তৈরি করেছে। জি। এখন আকাঙ্ক্ষাটার অরিজিনটা কোথায়? আকাঙ্ক্ষাটার অরিজিন হচ্ছে এই সংবিধান। জি। অর্থাৎ সংবিধান তাহলে কি, এই জায়গায় আগে যেতে হবে। যে সংবিধানের ডেফিনেশনটা হচ্ছে ফান্ডামেন্টাল লস অফ দ্য স্টেট, রাষ্ট্র পরিচালনার মৌলিক আইন। মানে অর্থাৎ রাষ্ট্রের সব কোথায় কি করবেন সবকিছু সংবিধানে বলা নেই, মৌলিক আইন। তাহলে মৌলিক আইনগুলো বলতে কি, স্টেটের যে স্ট্রাকচার, স্টেটের যে বেসিক ফান্ডামেন্টাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনগুলোর পাওয়ার, তার স্ট্রাকচার, তার ফাংশন, সে কিভাবে করবে সেটার মৌলিক বিষয়াদিগুলো দেয়া আছে। যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, এগুলো কিভাবে ফাংশন করবে, যেগুলো মৌলিক, যেখান থেকে সিদ্ধান্তগুলো হওয়ার পর সেটার ইম্প্যাক্ট সারা দেশে চলে যায়, সেই জায়গার নীতিমালাগুলো সংবিধানে বলা আছে। এই কারণেই হচ্ছে সংবিধান ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে ৭২ সংবিধান কি এরকম খারাপ কিছু ছিল কিনা। হ্যাঁ, অনেকগুলো কালো আইন এই সংবিধানে ছিল। যেমন আপনাকে আমি বলতে পারি যে এই মুহূর্তে সংবিধান যদি আপনি দেখেন, এখানে আমাদের পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টের কথা বলা আছে। এখানে প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেয়া হয়েছে, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যেটা পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্ট না, এটাকে আমরা একাডেমিক্যালি বলি একনায়কতন্ত্র, মানে প্রাইম মিনিস্ট্রিয়াল ডিক্টেটরশিপ আমরা বলি। প্রধানমন্ত্রীর একনায়কত্ব। কিভাবে প্রধানমন্ত্রী একনায়কত্ব? তিনি যখন ক্যাবিনেটের মিটিং এ বসেন, তিনি জানেন যে পার্লামেন্টে তো আমার দলেরই সংখ্যাগরিষ্ঠতা, তো ক্যাবিনেট থেকে যখন কোনো বিল পার্লামেন্টে যাবে সেটা ধরে নেওয়া হয় যে ক্যাবিনেটে পাস মানে ওখানেও পাস। আর ক্যাবিনেটে যখন উনি বসেন, তো পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টের যে দলীয় ব্যবস্থা, পলিটিক্যাল পার্টি সিস্টেমের কারণে কোনো একটা ক্যাবিনেটের মিনিস্টার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলে না। অর্থাৎ সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী যা বলেন ওইটাকে ইয়েস বলে ওখানে পাস করে দেয়। না, ওইটা তো আচ্ছা আইন করে নিয়েছে, যদি 10 দলের বিরুদ্ধে কোনো ভোট দেয়, কথা বলে, ওটা তো পরে, ওটা পার্লামেন্টে, ওটা কিন্তু ক্যাবিনেটে, ওটা পার্লামেন্টে, ওটা তো পরে আসতেছে। তো ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন কথা বলে না? যে প্রধানমন্ত্রী হচ্ছে একই ব্যক্তি, দলের সভাপতি, আবার তিনি আবার প্রধানমন্ত্রী। তাহলে এই জন্য ভয় পায় কেন? যে তিনি ওইখানে যদি কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করে, কোনো নোট অফ ডিসেন্ট দেয় বা কিছু একটা করে, তাহলে ওনার কিন্তু নমিনেশন থাকবে না এবং দলীয় পদ থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। সো দেখেন সংবিধান কতটা গুরুত্বপূর্ণ। এই মৌলিক বিধানগুলো হচ্ছে সংবিধান। এইখান থেকে কিন্তু স্বৈরতন্ত্র ছড়িয়ে পড়ে, এইখান থেকে কিন্তু ফ্যাসিবাদ ছড়িয়ে পড়ে। এরপরে পার্লামেন্টে যখন কোন একটা বিল পাস হলো এইভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছায়, এটা ক্যাবিনেটে পাস হলো, এবার পার্লামেন্টে যাওয়ার পর
ওখানে তো আপনি একদিকে হচ্ছে ভয়ে কেউ দলীয় এমপিরা কোনো কথা বলবে না, আর একদিকে আইনি কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে 70 অনুচ্ছেদ, যে কেউ এটার বিরুদ্ধে কথা বললে তার পার্লামেন্ট মেম্বারশিপ চলে যাবে। তার মানে ওখানে কোনো আলোচনা হবে না, ওটা প্রধানমন্ত্রী যা বলবে, যদি বলে 2+2 = 5, ওখানেও 5 হবে। বিরোধী দল যদি বলে যে না না 5 না এটা 4, তখন স্পিকার বলবে যে আপনার এটার পক্ষে থাকলে হ্যাঁ বলুন, তখন সবাই বলবে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আর বিরোধী দল বলবে যে না না পরাজিত হয়েছে। মানে এই জন্য আমরা এটাকে ছাত্রদেরকে পড়াই, আমরা বলি যে এটা একটা প্রাইম মিনিস্ট্রিয়াল ডিক্টেটরশিপ। সুতরাং সংবিধান ইজ এ ভাইটাল ফ্যাক্টর। আপনি যদি অর্থাৎ ফ্যাসিবাদ কিভাবে প্রতিষ্ঠিত হবে তার একটা আইনি কাঠামো সংবিধানের মধ্যে কিন্তু ইনভিজিবলি রয়েছে, আমরা খালি চোখে আপনি ওটা দেখতে পারবেন না, এটার ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে কিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে হবে, তার কাঠামো এখানে দেয়া আছে। পার্লামেন্টারি কমিটির কথা যদি আপনি বলেন, পার্লামেন্টারি কমিটিগুলোতে দীর্ঘদিন থেকে সিভিল সোসাইটির একটা দাবি যে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে পার্লামেন্টারি কমিটির সভাপতি করতে হবে, অন্য মেম্বাররাও বিরোধী দল থেকে থাকবে। থাকলে কি হবে, পার্লামেন্টারি কমিটির যে কাজ, যে পার্লামেন্ট কিভাবে মন্ত্রী সচিব কিভাবে কাজ করতেছে, ওই কমিটি ওইখানে ওয়াচডগ হিসেবে কাজ করবে। তো একটা সময় ছিল যে যিনি পার্লামেন্টের মন্ত্রী, নির্দিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি হচ্ছেন পার্লামেন্টারি কমিটির সভাপতি। তার দুর্নীতি তিনি কিভাবে দেখবেন, নিজের দুর্নীতি নিজেই। এই জন্য বলা হয় যদি ওখানে বিরোধী দলের একজন সংসদ সদস্য ওইটার সভাপতি থাকে, উনি অল টাইম মন্ত্রীকে উনি তদারকির মধ্যে রাখবেন, ওয়াচডগ হিসেবে কাজ করবেন, মন্ত্রী ভয় থাকবে সবসময় কোন সময় কি ভুল হচ্ছে। তো এটা একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, সেই জিনিসগুলো সংবিধানে নাই। বাট আমার প্রশ্ন ছিল ওনার কাছে, হলো সংবিধানে সবই লেখা হলো, আপনি যেভাবে বললেন এভাবেই সাজানো হলো সংবিধানে, কিন্তু এই সংবিধান যারা বাস্তবায়ন করবে, এই আইনগুলো যারা বাস্তবায়ন করবে, তাদের যদি সেই মনোভাব না থাকে, জনগণের প্রতি প্রেম ভালোবাসা দেশপ্রেম এগুলো যদি না থাকে, তারা তো এই সংবিধানের কিছুই করবে না, মানবে না। সেই ক্ষেত্রে কি করবে? এটা একটা খুব কমন একটা কথা আমরা সব জায়গায় শুনতে পাই। তো এটার জন্য হচ্ছে রাষ্ট্র কি করে, আমরা সব জায়গায় বলতে পারি আইন আছে, যদি না মানি তাহলে কি হবে, বা তাহলে কোন কোন জায়গায় যে আইন আছে সেখানে মানা হয় কেন, এইটা আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কেন মানা হয়। অর্থাৎ আইন মানার যে মেকানিজম, এই মেকানিজম আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এমন ভাবে আপনাকে মেকানিজম তৈরি করতে হবে যে সেই মেকানিজমের বাইরে কেউ যেতে পারবে না। যেমন একটা পুকুরে যদি আপনি একটা জাল ফেলেন, যে এই দিকের মাছ ওইদিকে যেতে পারবে না, আপনি জালটা এমন ভাবে তৈরি করবেন নির্দিষ্ট মেকানিজম দিয়ে যে কোন সাইজের মাছ, কত বড় মাছ ওদিকে যেতে পারবে, কত বড় যেতে পারবে না। তো জালটা কিভাবে আপনি বিছাইলেন এটার উপর নির্ভর করবে। সো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম গুলো তৈরি করতে হবে। তো জুলাই সনদের যে কথা হচ্ছে, এই জুলাই সনদ হচ্ছে পুরোটাই হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। এই মেকানিজমের মধ্যে নাগরিক, রাষ্ট্র, প্রতিষ্ঠান, ব্যক্তি, পলিটিক্যাল পার্টি সবাইকে এই মেকানিজমের মধ্যে ঢুকা দিতে হবে যে কেউ এখান থেকে আর ব্লেন্ডিং হবে একসাথে একবারে। এইটার জন্যই হচ্ছে জুলাই সনদের আলোচনা। রাইট। তাহলে আমি আমার একটা জিনিস, যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক, আপনি এই ব্যাপারেই আপনি শিক্ষা দিয়ে থাকেন আপনার অসংখ্য ছাত্রছাত্রীদের কাছ থেকে, এটাকে এই জুলাই সনদকে আপনি এই রাষ্ট্রীয় কাঠামোতে নিতে গেলে তো এটা সংবিধানের টোটাল আমল পরিবর্তন হতে হবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব। সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে। কিভাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে? আপনি দেখেন, দর্শকদের উদ্দেশ্যে বলি যে টোটাল 84টি বিষয় সেখানে এসেছে। 84টার মধ্যে 11টা হচ্ছে একেবারে মৌলিক বিষয়, যে 11টা বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে করতে হবে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কি পারবেন না, প্রেসিডেন্টের ক্ষমতা কি। আপনি জানেন যে বাংলাদেশের প্রেসিডেন্টের কিন্তু কোনো ক্ষমতা নেই, তো যার ফলে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স তৈরির কথা এখানে বলা হচ্ছে। তারপরে পার্লামেন্টারি কমিটির কথা সেখানে বলা আছে। এই যে যেগুলো বিষয় একটু আগে আমি বললাম, প্রত্যেকটা বিষয় কিন্তু এই জুলাই সনদের মধ্যে আছে। তো জুলাই সনদটা আজকে পলিটিক্যাল পার্টিরা কেন বাধ্য হলো জুলাই সনদের আলোচনায় যেতে? প্রথম দিকে আপনি খেয়াল করবেন পলিটিক্যাল পার্টি, অনেকগুলো পার্টির মধ্যে কিন্তু একটু নেগেটিভ ছিল। তাহলে নেগেটিভ মাইন্ডসেট থেকে পজিটিভের দিকে আসলো কেন? এইখানে হয়েছে রহস্য। এইটা আসলো এই কারণে যে এটার মধ্যে একটা আমাদের সোসাইটিতে, পলিটিক্যাল সোসাইটিতে সারা দেশে একটা ইনভিজিবল প্রেসার গ্রুপ তৈরি হয়েছে। এমন ভাবে প্রেসার গ্রুপ তৈরি হয়েছে যে আপনি ওটার বাইরে আর যেতে পারবেন না। যেমন আপনি দেখবেন আজকে বিএনপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, তারপরে আমাদের ফারুক ভাইরা, সব পলিটিক্যাল নেতৃবৃন্দ সবসময় কিন্তু পজিটিভ কথাবার্তা বলছেন।
এবং আজকে কিন্তু ডাক্তার জাহিদের একটা কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা। উনি ইয়াদেরকে যারা প্রার্থী হবে তাদেরকে বলতেছেন যে কোনো কথা নাই, সরাসরি গিয়ে আগে জনগণের কাছে কি কি ভুল করছেন সরাসরি আগে মাপ নেন, তারপরে মাপ পরে চাইলে কথা। কিছু হবে না, চরিত্র পরিবর্তন। আপনার কাছে আবার আসবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি আমাদের অনুষ্ঠানে। আমরা ছিলাম অধ্যাপক মেজবাহুল আজম সওদাগরের কাছে, রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ। আপনার কাছে আমরা সংক্ষেপে ওই জিনিসটা ক্লিয়ার করতে চাই যে আপনি বলছেন তার মানে এই ৭২-এর সংবিধান বাদ দিয়ে কি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, নাকি ওই সংবিধানকেই কাটছাট করে এই ৮৪টা যে বিষয়, সংস্কারের বিষয় ঢুকানো হবে, এই বিষয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করুন আপনি। আচ্ছা, এখানে দেখেন সংবিধানে আপনার ১৫৩টার মতো অনুচ্ছেদ আছে। জি। তো সেখানে এই ৮৪টা বিষয়ের মধ্যে 11টা হচ্ছে বিষয় হচ্ছে সংবিধানের মূল বিষয়গুলোর সাথে সংবিধানের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তো এতগুলো বিষয় যদি ওখানে ঢুকানো হয় তাহলে আসলে অনেক জায়গায় পরিবর্তন হয়ে আসবে। মানে এক জায়গায় হাত দিলে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে, এই জায়গায় করলে এই জায়গায় চেঞ্জ করতে হবে। তো পুরো সংবিধানটার মধ্যে কিন্তু আপনার হাত চলে যাবে। প্লাস আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র কিছুদিন আগে প্রায় চূড়ান্ত হয়েছে এবং সবাই স্বাক্ষর করেছে। সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু সংবিধানের স্থান পাবে এবং জুলাই সনদকেও কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের স্থান পাবে মানে কি? বিজাবিজ আপনার ৭২-এর সংবিধান থাকবে একটা অধ্যায় পুরো, আর দ্বিতীয় অধ্যায়ে থাকবে জুলাই সনদ, এরকম কি? এইটা নিয়ে বিতর্কটা চলছে। তো আমি দেখছি যে এতগুলো বিষয় পরিবর্তন করার পরে, এতগুলো বিষয় কাটাছেড়া পরে তো আগের সংবিধানে তেমন কিছু থাকে না। কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে অনেকের এটা অনেক ধরনের দুর্বলতা, যে কেন এই আমি শুনেছি, আমার একদম নিজ কানে শুনেছি, আমাদের ম্যাডাম খালেদা জিয়া, যাকে আমি বিএনপির নেত্রী বলি না, আমি তাকে জাতীয় নেতা বলি, তিনি বলেছেন আমরা আবার ক্ষমতা আসলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিব। তিনি এটা বলেছেন। আমি নিজে, তার মানে আমি নিজে শুনেছি, এখন আছে, আপনি ইউটিউবে দেখতে পারেন যে এই যে তার একটা দূরদর্শিতা। আপনি যে কথাগুলো একটু আগে বললেন, এই সংবিধানে অনেক ত্রুটি আছে, এখানে নিজেদের ইচ্ছা মতো যে যখন যা পারছে তা ঢুকাইছে, অর্থাৎ কাটা ছেঁড়া করতে 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 একটা অকেজো জিনিস হয়ে গেছে। তাহলে আপনি বলুন, যদি একটা নতুন সংবিধান তৈরি করা হয়, এতে অসুবিধা কি সংক্ষেপে? আচ্ছা, এতে অসুবিধা এখানে যে বিষয়টা নিয়ে বিতর্কটা তৈরি হচ্ছে, যে অনেকেই ভাবছে যে ৭২ সালের সংবিধান যেটা আমাদের হয়েছে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। তো যদি আমরা এইভাবে কথাটাকে বলি যে ৭২ সংবিধানটা নাই, এখন নতুন করে লিখলাম, তাহলে তারা এরকম একটা ডিসকোর্স সামনে নিয়ে আসার চেষ্টা করছেন যে এর মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস, একটা ঐতিহ্যকে আমরা এগুলো সংযুক্ত করা যাবে না। এই যদি নতুন করে সংবিধানে আমি সেই কথাটা বলছি। যেমন সংবিধানের আমরা বলি যে মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? এটা গত 50 বছরের মিথ্যা কথা বলা হয়। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সমতা, এগুলো কোনোদিন স্কুলের বাচ্চাদেরকে, আমাদের ইভেন ইউনিভার্সিটিতেও যে আওয়ামী লীগপন্থী টিচাররা যখন ক্লাস নিতেন কখনো এটা কথা বলতেন না কখনো। যার ফলে মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি, এটা নিয়ে মানুষের মধ্যে ক্লিয়ার কোনো ধারণা ছিল না। তো এই জিনিসগুলো যখন নতুন সংবিধান যদি আপনি লেখেন, তখন মুক্তিযুদ্ধের যে মূল বিষয়গুলো যদি আমরা ঢুকাই সেখানে তো আমি মুক্তিযুদ্ধের কোনো কিছু হারিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। এবার ফারুক হাসান, এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সকল পলিটিক্যাল পার্টি কিভাবে বাস্তবায়ন করবে, এই প্রসঙ্গে একটু। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রফেসর সাহেব খুব চমৎকার ভাবেই তুলে ধরেছেন। দেখুন, ৭২-এর সংবিধান আমরা রাখবো কি রাখবো না, এটা একটা প্রশ্ন, যে আমরা কি আসলে এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান চাই কিনা। এখন দেখেন, আমরা আসলে নতুন সংবিধানেই চেয়েছিলাম, বাট ৫ থেকে ৮ আগস্ট যে ৩ দিন আসলে আমরা সরকারবিহীন ছিলাম, যে ৩টা দিন, এই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কিত 3টা দিন আমি মনে করি। কারণ এই 3টা দিনের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ঠেলে দেওয়ার যে চূড়ান্ত ধাক্কা, সেই ধাক্কাটা ওই 3 দিনই দেওয়া হয়েছে। আসলে আমরা তো এই সংবিধান মেনে এই বিপ্লব করি নাই, এই সংবিধান ফেলে দিয়ে, এই সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে দেশের ছাত্র জনতা কিন্তু এই জুলাই বিপ্লব সাধন করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ কিন্তু আমরা পেয়েছি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এখানে একটি গণপরিষদ নির্বাচন হবে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সংবিধান প্রণয়ন করব। আর এই কাজটা কারা করবে?
যারা এই জুলাই বিপ্লবের পরে ক্ষমতায় আসবেন তারাই করবেন। জি। তার মানে আমরা কিন্তু একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম। জি। আনফরচুনেটলি সেই বিপ্লবী জাতীয় সরকার গঠন হয় নাই। কেন হয় নাই, কারা করতে দেয় না ইত্যাদি, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা করতে গেলে আমি সেদিকে যেতে চাই না। এটা আপনারাও ভালো বোঝেন যে কাদের কারণে সেদিন আসলে এই বিপ্লবী জাতীয় সরকার হয় নাই। এটা তো জনগণের আকাঙ্ক্ষা ছিল, পিপলস ডিমান্ড, যে বিপ্লবের পরে সবসময় বিপ্লবী জাতীয় সরকার হবে, কিন্তু সেটা হয় নাই। এবার আসেন আমরা আসলে ৭২-এর সংবিধান এখন ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের আসলে পরিস্থিতি কতটুকু আছে। কারণ এই সরকার কিন্তু এই সংবিধানের আন্ডারে শপথ নিয়েছেন। এই সরকারকে আমি যদি আসলে প্রাতিষ্ঠানিক দিক দিয়ে বিবেচনা করি বা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এটাকে বলতে হবে আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক। এই সরকার কিন্তু পুরোপুরি সংবিধান মানে না, আবার কিছু কিছু সংবিধানে আপনি হাত রেখে শপথ নিয়েছেন, আবার পুরো সংবিধান আপনি কিন্তু মানছেন না। যদি আপনি পুরো সংবিধান মানতে চান তাহলে সংবিধানের ৪-এর ওই কথা কিন্তু লেখা আছে যে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রত্যেকটি রাষ্ট্রীয় অফিসে মাথায় টেঙে রাখতে হবে। তারা কিন্তু রাখেন, খুলে ফেলে দিয়েছে। তার কিন্তু ওই আর্টিকেল আপনি মানছেন না, তাহলে আপনি কিন্তু এই পরিপূর্ণ সংবিধানকে মানছেন, এটা বলার কোনো সুযোগ নেই। তার এই সরকারকে আমরা আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক সরকার বলি। তো যাই হোক, সেটা আসলে ভিন্ন আলোচনা। এবার আসেন, এই সংবিধান আসলে ফেলে দিয়ে নতুন সংবিধান আমরা চেয়েছিলাম, বাট সেটা হয় নাই। এখন আসলে কি করণীয় আমাদের? এখন আমরা যেটা চাই যে ৭২-এর সংবিধানকে সংস্কার করে এখানে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। ওই আমূল পরিবর্তনের জায়গাটাই হচ্ছে এই জুলাই জাতীয় সনদ। এই জুলাই জাতীয় সনদ নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় ১.৫ মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিকভাবে মিটিং করেছি। সেখানে প্রায় ৩৩-৩৪টা রাজনৈতিক দল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা মিটিং। তো সর্বশেষ যাই হোক, আমাদের এই আলোচনা পর্যালোচনা শেষ করে আমরা 84 টোটাল ৮৪টা প্রস্তাবনায় আমরা আসলে একটা জায়গায় আসতে পেরেছি। যদিও দু একটি রাজনৈতিক দলের এই অনেক প্রস্তাবনায় ধরেন যে নোট অফ ডিসেন্ট রয়েছে, ভিন্নমত রয়েছে, তো মোটা দাগে এই ৮৪টা পয়েন্টে আমরা এক জায়গায় ইতিমধ্যে আসছি। গতদিন আমাদের বিএনপি কি একমত হয়েছে? না, কিছু কিছু জায়গায় তারা একমত, কিছু কিছু জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, ভিন্নমত দিয়েছে। জামাত? তবে অধিকাংশ রাজনৈতিক দল এই ৮৪টা পয়েন্টে একমত, অধিকাংশ, দু একটি দল ব্যতীত। এখন প্রশ্নটা আসলে জুলাই সনদে না, প্রশ্নটা হচ্ছে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এটার ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটা কি হবে, এটার আইনি ভিত্তিটা কি হবে, আইনগত আসলে ফাউন্ডেশনটা কি হবে, এটা নিয়ে ইতিমধ্যে আমাদের ধরেন যে বড় একটি প্রবলেম বলতে পারেন, বড় একটি ডিবেট ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ আমাদের যেটি বক্তব্য, এই জুলাই সনদ এটাকে আইনি ভিত্তি দিতে হবে। যেমন এখানে বিএনপির বক্তব্য হচ্ছে এই জুলাই সনদ পরবর্তী যে পার্লামেন্ট গঠন হবে, ওই পার্লামেন্ট গঠনের পরে যারা ক্ষমতায় আসবেন, সরকারে আসবেন, তারা নেক্সট 2 ইয়ার্সের মধ্যে পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবেন। এটা কি বাস্তবায়নটা কি গ্রাউন্ডে বাস্তবায়ন করবে না এটা সংবিধানের মধ্যে সংযোজন করবে? কোনটা? না, তাদের বক্তব্যটা হচ্ছে এটা সংবিধানের ৭ম তফসিলে যুক্ত হবে এবং পরবর্তী সরকার ক্ষমতায় এসে নেক্সট পার্লামেন্ট 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। তো আমাদের বক্তব্যটা হচ্ছে এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, একবারই পরিষ্কার। আপনি নেক্সট পার্লামেন্টে ফর এক্সাম্পল 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসলেন, কথার কথা বলছি, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার পরে আপনি যে এটা বাস্তবায়ন করবেন তার গ্যারান্টি কোথায়? আপনি তো সব ছুড়ে ফেলে দিবেন, এটা হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কারণ পার্লামেন্টে আপনার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে এই যে এতগুলো মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলেন, মুক্ত করলেন, প্রায় 2000-এর মতো ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেলাম আমরা। আবার এই ঐক্যমত্য কমিশন গঠন করার পরে 1.5-2 মাস আলোচনা করলাম, আলোচনা করে আমরা একটা জায়গা আসছি। এখন আপনি যদি এই সামগ্রিক আলোচনার সামারিটাকে পরবর্তী পার্লামেন্টের দিকে ঠেলে দেন, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আপনাদের মধ্যে অশুভ চিন্তা আছে, তা না হলে তো ঠেলে দেওয়ার কথা না। এখন আমাদের এখানে পরিষ্কার বক্তব্য, এটার যদি আইনি কোনো ভিত্তি না দেওয়া হয়, এটা আসলে শুধু ওই কাগজে বাঘের মতো একটা অবস্থা হবে, যে কাগজে 2-4 লাইন লেখা, সেখান থেকেই সেখানেই ফুল স্টপ। এটা আর ফার্দার প্রসিড হবে, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য আমরা বলেছি যে এটাকে এমনভাবে এম্পাওয়ার্ড করতে হবে, এমনভাবে পাওয়ারফুল করতে হবে, যাতে এটা আসলে সংবিধান এবং এই জুলাই সনদের সাথে যদি কোনো ক্লজ নিয়ে, কোনো রুলস নিয়ে বা কোনো আপনার আর্টিকেল নিয়ে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তাহলে এই জুলাই সনদের সেই ক্লজ, আর্টিকেল, রুলস যেটাই বলেন না কেন, সেটা আসলে প্রাধান্য পাবে বা অগ্রাধিকার পাবে। বিকজ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিপল উইল, জনগণের আকাঙ্ক্ষার আলোকে এটা কিন্তু একটা আপনার সোশ্যাল কন্ট্রাক্ট আপনি বলতে পারেন। তো সেই জায়গা থেকে এই জুলাই সনদ নিয়ে আমরা বলেছি, বেশ কয়েকটা ফর্মুলা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে, যেটা আসলে কিভাবে আমরা আইনি ভিত্তি দেবো। তো আইনি ভিত্তির জায়গায় কেউ কেউ বলছে যে এটা আসলে প্রেসিডেন্সিয়াল অর্ডার বা অধ্যাদেশের মাধ্যমে হতে পারে। আমরা বলেছি সেটা একটা প্রক্রিয়া হতে পারে, আবার হতে পারে আপনার কনস্টিটিউশন অর্ডার, সাংবিধানিক আদেশের মাধ্যমে এটা আমরা আইনি ভিত্তি দিতে পারি। অথবা যদি আপনারা এই ফরমেশনগুলো নিয়ে আপনাদের আপত্তি, দ্বিমত, ভিন্নমত থাকে, তাহলে চলে যান গণভোট। জনগণই যেহেতু ক্ষমতার চূড়ান্তভাবে জনগণের হাতেই ক্ষমতা আমাদের,
তাহলে আমরা জনগণের কাছে যাই। এখন এখানে বিএনপি বা অন্যান্য দু একটি দল নানান যুক্তি দেখার চেষ্টা করছে। এখন আমরা তাদেরকে সেই যুক্তির আলোকে বলছি যে আপনাদের দলীয় প্রধান ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তিনি কিন্তু আসলে সামরিক ফরমান জারি করে ওই সময় অনেকগুলো আইন প্রণয়ন করেছেন, সামরিক ফরমান জারি করে। পরবর্তীতে পার্লামেন্ট গঠন করে সেগুলোকে তিনি কিছু কিছু গণভোটের মাধ্যমে সেগুলোকে আইনে পরিণত করেছেন, কিছু কিছু নেক্সট পার্লামেন্ট। ওই সময় এটা ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, এখন তো এক ব্যবস্থা, এখনো তাই। এই সরকার যে মানে আপনার চেয়ারে বসে এটা কিভাবে আসে? এটাও ডক্টরিন অফ নেসেসিটি 100%। এখন কোন দল যদি বলে এই সরকার একটা সাংবিধানিক সরকার, তাহলে আসলে বলার কিছু নাই ভাই, এই সরকার তো সাংবিধানিক সরকার না। তারা বলছে 106 অনুযায়ী সরকার গঠিত হয়েছে। নো, 106 এটা জাস্ট আমরা বাহ্যিকভাবে কাঠামোগত একটা রুলস। তারা বলার চেষ্টা করছে 106 অনুযায়ী প্রেসিডেন্ট ওই সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছে কিভাবে আমরা এখন এটা এই মানে সমস্যা থেকে উত্তরণ পাবো। সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অবজারভেশন, নট জাজমেন্ট। যদি জাজমেন্ট হতো তাহলে কিন্তু এটা আপনার সাংবিধানিক সরকার হতো, যেটা কয়েকদিন আগে নেপালে হয়েছে। নেপালের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছে, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে আপনারা এরকম একটা সরকার গঠন করেন, ইন্টারিম সরকার। সেখানে কিন্তু ইন্টারিম সরকার হয়েছে বাই আপনার সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। এই জন্য কিন্তু ওখানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, এবং ওই সরকার ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই প্রথম যে আপনার অর্ডারটা করেছে সেটা কিন্তু নির্বাচনের ডেট দিয়েছে তারা, আগামী বছরের 5ই মার্চ নেপালে নির্বাচন। কিন্তু আমাদের দেশে তো এটা হয় নাই। যদি এই সরকার সাংবিধানিক সরকার হয়ে থাকতো তাহলে কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তাহলে আমরা তো অলরেডি প্রায় 1 বছর পার করে দিয়েছি, তাহলে নির্বাচন কোথায়? আবার নির্বাচন কবে হবে উই ডোন্ট নো, আমরা কেউ জানি না। তার মানে এর পরেও যদি আপনি এই সরকারকে সাংবিধানিক সরকার বলার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে ভাই হয় আপনি আইন বুঝেন না, নয়তো আপনি ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। একবারই পরিষ্কার। এখন আসেন এই জুলাইকে আমরা যদি জুলাই সনদকে আসলে সাংবিধানিক ভিত্তি দিতে না পারি তাহলে এই যে এতগুলো মানুষের রক্ত, জীবন দেওয়া, এত সংগ্রাম, হাজার হাজার মানুষ আহত হওয়ার যে এই যে লড়াই, একবারই বৃথা, এটা কোনো মানেই হয় না। তো সেই জায়গা থেকে এটা এই অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে, এবং এই জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এখন জুলাই সনদটা আসলে কেন জরুরি? আমাদের প্রফেসর সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে বিগত 72-এর যে সংবিধানের কথা বলছি, এই সংবিধান তো একবারে পুরোপুরি একটা মানে গলদীয় সংবিধান। এই সংবিধানে বলা হচ্ছে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা, যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় প্রধান, তিনি আবার সংসদের নেতা। এক ব্যক্তি যখন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে থাকে উনি তো যা ইচ্ছা তাই করবে। বিগত সময়ে আমরা কি দেখে আসছি? প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, আপনার ওই সংসদীয় নেতা একজন ব্যক্তি। তো ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার ক্যাবিনেটে কারো কি ভিন্ন দ্বিমত দেওয়ার সুযোগ আছে? উনি ভালোভাবে বলেছেন। আর ক্যাবিনেটে পাস মানে তো পার্লামেন্টে অটো পাস। তো বিগত সময় আমরা এগুলো দেখে আসছি। একই ব্যক্তি আবার দেখেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা কিন্তু এই জুলাই সনদে আমরা নিয়ে আসছি। বিগত সময় আমরা কি দেখছি? যে সরকার মানে এটা বাপ-দাদার সম্পত্তি, তাদের বাবা ছিল, তারপরে তার ছেলে, তার মেয়ে, আবার তার ছেলে। এইভাবে হতে পারে না। আমরা ইনশাআল্লাহ বিরতির পরে আবার আসবো। দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে বিরতির পরে। এখন প্রথমেই আমরা যাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এই আগামী দিনের রাজনীতি আমরা এই জুলাই আন্দোলন প্লাস জুলাই সনদের মাধ্যমে একটা কল্যাণমূলক রাষ্ট্রের কথা আমরা বলছি। আপনি রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে আপনি আগামী দিনের রাজনীতিটাকে কিভাবে দেখছেন? সামনে ইলেকশন, বিভিন্ন মত দ্বৈততা, জামাত এবং বিএনপির মধ্যে একটা বিরাট ব্যবধান, তাদের মধ্যে পারস্পরিক সাংঘর্ষিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সকল বিষয় নিয়ে আমি আপনার কাছ থেকে আগামী দিনের রাজনীতির যে ধারা সেটা একটু বুঝতে চাচ্ছি। ধন্যবাদ। আগামী দিনের রাজনীতি কেমন হবে বা কেমন হতে হবে সেটার জন্য আমি আপনাকে বললাম যে বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। প্রেশার গ্রুপটা কি নিয়ে? পলিটিক্সে, গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু প্রেশার গ্রুপ খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রেশার গ্রুপ এমনভাবে প্রেশারাইজ করে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাধ্য হয় সেই কাজটা করতে। তো জুলাই অভ্যুত্থান কিন্তু সেই প্রেশার গ্রুপ তৈরি করে দিয়েছে বিভিন্ন দিকে, পাশাপাশি এক্সপেকটেশন তৈরি করে দিয়েছে। মানুষের মধ্যে এক্সপেকটেশন তৈরি হয়েছে যে কেমন বাংলাদেশ তারা আগামীতে চায়, এবং স্পেসিফিক্যালি কোন কোন জিনিসগুলোতে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো আগে একটা এলিট শ্রেণীর আলোচনার মধ্যে ছিল। এখন সেটি এলিট শ্রেণী থেকে এটা বিস্তৃত হয়ে সাধারণ মানুষের মধ্যে চলে গেছে। সাধারণ মানুষও জানে যে
কোন জায়গায় আমাদের সমস্যা, এটা সাধারণ মানুষের কাছে চলে গেছে। True. একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হলে কি হয়, এটা এলিট শ্রেণী নিয়ে আলোচনার একটা বিষয় ছিল। এখন আপনি গ্রামে চায়ের দোকানে যান, চায়ের দোকানের মানুষের আলোচনা করতেছে যে একই মানুষ দুইবার বা বারবার যদি প্রধানমন্ত্রী হতেই থাকে তাহলে রাষ্ট্রের কি অবস্থা হবে। আচ্ছা, তারপরে থানা যদি পলিটিক্যাল পার্টির নিয়ন্ত্রণে থাকে তাহলে কি হবে। এটা তো আগে এলিট শ্রেণী বসে বসে ঢাকায় মধ্যবিত্ত এলিট শ্রেণী সর্বোচ্চ আলোচনা করতো, এখন এটা গ্রামগঞ্জে চায়ের দোকানের আলোচনা চলে গেছে। এইভাবে সারা দেশে প্রেসার গ্রুপ তৈরি হয়েছে, এবং প্রেসার গ্রুপের প্রেসারে যে রাজনৈতিক দলগুলো পড়ে গেছে অলরেডি, সেটা আপনি রাজনৈতিক দলগুলোর আচরণের দিকে যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন, আচ্ছা, আপনি কিন্তু বুঝতে পারবেন যে বিপ্লবের পরে যারা একটু এদিক ওদিক কথা বলতেছিল, কথা বলার পর আবার কিন্তু ইলেকশনের মাধ্যমে, ছাত্রদের ইলেকশনের কারণে নাকি? এটা তো পরে, এটা ছাত্রদের ইলেকশনটা তো পরে আসলো। আপনি ডিসকোর্স অ্যানালাইসিস করেন, যদি কন্টেন্ট অ্যানালাইসিস যদি করেন, যে জুলাই অভ্যুত্থানের পরে আপনি 10টা রাজনীতিবিদদের সমস্ত কথাকে আপনি নোট করলেন, নোট করে আজকে কি বলছে, কালকে কি বলছে, প্রত্যেকটা যদি নোট করেন, নোট করে আপনি দেখবেন সে আস্তে করে ইউটার্ন নিয়ে দেখবেন যে ঠিক জায়গায় আসতেছে, ঠিক জায়গায় আসতেছে। প্রেসার গ্রুপের প্রেসারে এটা তৈরি হয়েছে, জনগণ ইটসেলফ একটা প্রেসার গ্রুপ হিসেবে আবির্ভূত হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে প্রেসার গ্রুপ, অর্থাৎ জনগণই তো প্রেসার দেয়, জনগণের মধ্যেই বিভিন্ন তার মানে আলটিমেটলি যে আগামী দিনের রাজনীতিটা একটা সঠিক পথে আসার সম্ভাবনা খুব বেশি, সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারা ধরে রাখবে এই সম্ভাবনা? এই যেমন আপনি মিডিয়া, আপনার এটা দায়িত্ব। এই যে পলিটিশিয়ান যারা আমরা কথা বলছি, তাদের দায়িত্ব, সিভিল সোসাইটির দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, এদের হচ্ছে দায়িত্ব যে এই সম্ভাবনাকে যেন নষ্ট হতে দেয়া না যায়। পলিটিক্যাল পার্টির কথায় আপনি বেশি অসন্তুষ্ট হবেন না, কারণ পলিটিক্যাল পার্টিগুলো তো দীর্ঘদিনের যে পলিটিক্যাল কালচার আমাদের যে একটা নেগেটিভ, সেইটাতে তারা দীর্ঘদিন থেকে অভ্যস্ত। এই দীর্ঘদিনের অভ্যাস থেকে হঠাৎ করে বের হয়ে আসবে, এটা আপনি আশা করাটা ভুল হবে। তো আমি এটাকে বলি, এটা এখন একটা বাংলাদেশ, এটা আমাদের পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে বাংলাদেশ আছে। একটা ট্রানজিশনাল সময় বাংলাদেশের পলিটিক্স অতিক্রম করতেছে। এই ট্রানজিশনাল সময়টাতে মানে চেঞ্জের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা, এই নতুন আকাঙ্ক্ষা, এর সাথে অ্যাডাপ্ট করতে পুরোনো দিনের রাজনীতির ধারায় যারা বিশ্বাসী, যারা অভ্যস্ত, তাদের অনেক কষ্ট হচ্ছে এই ধারায় নিজেকে অ্যাডাপ্ট করে নিতে। এটাকে আমরা বলি যে অ্যাডাপ্টেশন ক্রাইসিস ইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট। পলিটিক্যাল ডেভেলপমেন্টে প্রক্রিয়ায় রাজনীতিবিদরা অ্যাডাপ্টেশন ক্রাইসিসের মধ্যে আছে। এই জন্য আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। এইটা আমরা শীঘ্রই কেটে উঠতে পারবো যদি যে প্রেসার গ্রুপগুলো তৈরি হয়েছে তারা যদি তাদের আওয়াজ, তাদের রোল, এটা যদি তারা জারি রাখে, তারা যেন পিছায় না যায়। সেটা যদি জারি থাকে, রাজনীতি এবার পরিবর্তন হতে বাধ্য হবে, আমি আশা করি। হয়তো 100% কখনোই হবে না, 60% হবে, 70% হবে। দ্যাট উইল বি দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য নেশন। আপনার কাছে আবার আসবো, ফারুক হাসান, পলিটিশিয়ান। আমরা কি আপনার কাছ থেকে, আপনি ইয়াং জেনারেশনেরও প্রতিনিধিত্ব করেন, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লব, 36 জুলাইয়ের যে অসংখ্য প্রাণের বিনিময়ে, রক্তের সাগরের বিনিময়ে 40,000 আহত, তাদের মধ্যে প্রায় 3,000-এরও বেশি একেবারেই পঙ্গু হয়ে গেছে। এই যে একটা স্যাক্রিফাইস, অসংখ্য গুণ খুম, অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, সংস্কৃতি ধ্বংস, সব কিছু একেবারে এলোমেলো হয়ে গেছে। কি আশা করতে পারি আগামী দিনের রাজনীতিতে আপনার? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন আসলে আগামী দিনের রাজনীতি মানে আগামী যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট আসলে কিরকম হবে, আগামী জাতীয় নির্বাচন এবং আগামী রাজনীতির গতিপথ, এই তিনটা বিষয় আমরা একটু পর্যালোচনা করলেই আসলে আগামী রাজনীতি কোন দিকে যাবে বা কেমন হবে আমরা কিন্তু মোটামুটি একটা মানে ফিচার পেয়ে যাব। এখন দেখেন, আমি যদি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলি, আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, কারা অংশগ্রহণ করবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাংলাদেশে কিন্তু নির্বাচন হয়েছে খাতা কলমে 12 বার, বাট জনগণ মানে কারা, আপনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, কারা নির্বাচিত হবে এটা সম্বন্ধে বলেন। সেটাও আসবো। বিগত সময়ে 12 বার কিন্তু আমাদের নির্বাচন হয়েছে খাতা কলমে। এই 54 বছরে 12টা ন্যাশনাল ইলেকশন হতে যাচ্ছে, 13তম সামনে হবে। এই 12টা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় নাই, জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। তার মানে এখান থেকে পরিষ্কার যে আগামী যে নির্বাচনটা হবে বা হতে যাচ্ছে, এই নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা আসলে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই জন্য এই নির্বাচন কিভাবে হবে, কারা আসবে, কারা অংশগ্রহণ করতে পারবে ইত্যাদি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন আসেন,
এই নির্বাচন কবে হবে এটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে, আগামী বছরের শুরুর দিকে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন এই নির্বাচন কিভাবে হবে, কারা করবে, কারা অংশগ্রহণ করবে, এটা কিন্তু আরেকটা বড় ইস্যু। ইতিমধ্যে দেখেন আমরা বারবার বলে আসছি যে ফ্যাসিবাদের যারা দোষর এদেরকে আসলে আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন কেউ যদি নানান লজিক দেখিয়ে তাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে, তাদেরকে নানাভাবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করে, যে কোনো ভাবে তাদেরকে নির্বাচনে লিগালাইজ করার চেষ্টা করে, তাহলে আমি বলবো যে এখানে আমাদের একটা ব্রেক দেওয়ার সময় আজকে আসছে। আমি বা আপনারা ইতিহাস জানেন যে জার্মানিতে গণবিপ্লবের পরে হিটলার এসে যে নাজি বাহিনী বা নাৎসি বাহিনী যেটা বলেন না কেন, ওই নাৎসি রাজনৈতিক দলকে কিন্তু একবারে জনগণ কর্তৃক ফার্স্ট আপনার নিষিদ্ধ করা হয়েছিল। আচ্ছা, জনগণ কর্তৃক। পরে এটাকে সরকার নেক্সট যারা ক্ষমতায় আসছে ওরা প্রাতিষ্ঠানিকভাবে এটাকে বিলুপ্ত করেছে। কেন করেছে? তারা বলেছে যে নাৎসি বাহিনী বিগত যতদিন হিটলার ক্ষমতায় ছিলেন ওই ক্ষমতা থাকাকালে একটা পলিটিক্যাল পার্টির যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, এই নাৎসি বাহিনীর মধ্যে ছিল না। দ্যাটস ওয়াই নাৎসি বাহিনীকে কোনো পলিটিক্যাল পার্টি বলার কোনো সুযোগ নেই। এখন আমি যদি আজকের এই স্টুডিওতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করি যে বিগত 15 বছর আওয়ামী লীগ যে ধরনের কালচার প্র্যাকটিস করেছে এই বাংলাদেশে, যে ধরনের কার্যক্রম চালিয়েছে, একটা পলিটিক্যাল পার্টির মানে বৈশিষ্ট্যের সাথে যায় কিনা? একটা পলিটিক্যাল পার্টির যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার তার ছিটে ফোটাকে আওয়ামী লীগের মধ্যে ছিল বিগত 15 বছরে? যদি উত্তর হয় না, তাহলে আপনি এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ইত্যাদি বলে জাস্টিফাই করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সবচেয়ে বড় শয়তানি লুকিয়ে আছে। আচ্ছা, আপনার কাছে বাংলাদেশে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি বলে আপনি সম্বোধন করেন, ফারুক হাসান, কিভাবে এটাকে আপনি লিগালাইজ করার চেষ্টা করেন? ভাই ফারুক হাসান, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি ওতপ্রোতভাবে জুলাই সনদের সাথে, আমার একটা জাস্ট কিউরিওসিটি, আপনারা এত সংস্কার এত কিছু করলেন, যদি আগামী নির্বাচনে আবার এই ফেসিস্ট টাইপ লোকজন আবার নির্বাচিত হয়, যারা লুটপাটের সাথে সম্পর্কিত ছিল, যাদের অবৈধ অর্থের বিস্তর মানে সমাবেশ ঘটাচ্ছে, টোটালি বলা যায় তারাও অনেক অপকর্ম করেছে অনেক সময়, অনেক দলেরই বলছি, তারাই যদি আবার টাকার জন্য নির্বাচিত হয়ে আসে, তাহলে কি আপনি মনে করেন সেই পরিবেশ ফিরে আসবে? সেই সুযোগটা আসলে আমরা দেব কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। না, তাহলে আপনি সনদের মধ্যে এই যে জুলাই সনদ করছেন, সেখানে কি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা অথবা অযোগ্যতা এই জিনিসগুলো কি আপনারা এনেছেন? আসবে না, এনেছেন কিনা? আসছে যে ফারুক হাসান যদি আপনি নির্বাচন করতে চান আপনার এই যোগ্যতা লাগবে, এবং আপনার অযোগ্যতা এগুলো, আপনি ফেসিবাদের সাথে জড়িত ছিলেন। আপনি এই জুলাই সনদে যে বিষয়গুলো ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি এই বিষয়গুলো যদি বাস্তবায়ন আমরা করতে পারি, তাহলে আগামী যে নির্বাচন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার হওয়ার সুযোগ আছে। আর এই নির্বাচন যদি ফ্রি এন্ড ফেয়ার হয়, তাহলে আপনার ওই যোগ্যতা অযোগ্যতা নিয়ে ওই রুলস এন্ড রেগুলেশন থাকার দরকার নেই। নির্বাচন যদি সঠিকভাবে আমরা করতে পারি, তাহলে আমি ফারুক হাসান যদি কারাপ্টেড কোনো ব্যক্তি হয়ে থাকি, আমি যদি 2 নম্বর কোনো ব্যক্তি হয়ে থাকি, আর নির্বাচনটা যদি সঠিক হয়, জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা বেছে নেওয়ার সুযোগটা পায়, তাহলে তারা আমি ফারুক হাসানকে নেবে না। তারা তো জানে যে ফারুক হাসান বিগত সময়ে একাধিকবার পার্লামেন্টারিয়ান হয়েছিলেন, জনগণের সাথে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, জনগণের কোনো কমিটমেন্ট তিনি বাস্তবায়ন করেন নাই, তাহলে জনগণ আমাকে বেছে নেবে না। তাহলে আমাদের মধ্যে কথাটা কি? আমাকে ওই ফাংশনটা আসলে সঠিকভাবে করার জন্য সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এই জন্য আমি বারবার বলছি যে আগামী নির্বাচনটা আসলে কিভাবে হবে, কারা করবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আগামী নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে, ভালো মানুষগুলো নির্বাচিত হয়ে আসবে, আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় আমরা ধাবিত হতে পারবো। এখন আসেন, এই যে ফ্যাসিবাদ আমরা আসলে সুযোগ দিব কিনা, আপনি নিজেও প্রশ্নটা করেছেন। আসলে এখানে তো ইতিমধ্যে আমরা আমাদের মধ্যেই নানা রকম মানে কি বলবো, নানা রকম মানে ফন্দি ফিকির আমাদের নিজেদের মধ্যে তৈরি হয়েছে। কেউ কেউ ইতিমধ্যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দীর্ঘদিনের সহযোগী, দীর্ঘদিনের বন্ধু, তাকে নির্বাচনে নিয়ে আসার জন্য পায়তারা শুরু করেছে, 14 দলকে লিগালাইজ করার জন্য নানা রকম যুক্তি দেখাচ্ছে। এখন আজকে যদি এখানে দর্শকের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করি, 3 জন চোর চুরি করতে গিয়ে 3 জনই ধরা পড়েছে। এখন 3 জনের মধ্যে যিনি সর্দার তাকে আপনি শাস্তি দিলেন, আর বাকি তার 2 জন সহযোগীকে পুরস্কৃত করলেন, তাহলে এটা কি কোনো মানে বিচার ব্যবস্থা হলো? কোনোভাবে বলা যায়? তা আজকের এই বাংলাদেশে দেখেন, যে কারণে আওয়ামী লীগ দোষী, অপরাধী, ঠিক একই কারণে কিন্তু জাতীয় পার্টি 14 দল সমান অপরাধী, একবারে সমান, প্যারালাল। তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, আর জাতীয় পার্টি 14 দলকে সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন। হোয়াট ইজ দিস?
এটা কি মিন করি? অনেক এটা প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আসেন জাতীয় পার্টিকে নিয়ে ইতিমধ্যে কি আলোচনা শুরু হয়েছে, কি প্রকল্প রাজনীতির মাঠে মানে ইতিমধ্যে ছাড়া হয়েছে, একবারই পরিষ্কার। দীর্ঘদিনের হিজিমনি যারা এখানে মানে জারি রেখেছিলেন, আমাদের বহির্শক্তি বলেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে হিজিমনি বাংলাদেশে, এরা তো জানে যে বাংলাদেশে একমাত্র ভারতের দীর্ঘদিনের বলেন বা ভারতের জন্মলগ্ন থেকে একমাত্র বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি, অন্য কোনো রাজনৈতিক শক্তিকে ইন্ডিয়া তাদের বন্ধু মনে করে না। এটা ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছে যে আমাদের বাংলাদেশে একমাত্র মিত্র হচ্ছে আওয়ামী লীগ। তার মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির উপরে তারা রিলে করতে পারে না। স্টিল নাও এখন তাদের প্রকল্পটা আসলে কি, তারা কিন্তু দেখবেন আফটার 5 আগস্ট তারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা প্রকল্প চালু করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তারাই বলছে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো। আমি প্রশ্ন করি আওয়ামী লীগের মধ্যে ভালো কে? আই ডোন্ট নো, আমি জানি না আসলে। ওদেরকে দিয়ে নাকি নতুন আওয়ামী লীগ তারা বিনির্মাণের চেষ্টা করেছিল, বাট জনগণ সেটা হতে দেয় নাই। এখন তাদের সেকেন্ড প্রকল্পটা হচ্ছে কি, জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ, আরো অনেক পার্টি আছে, এখন জাতীয় পার্টিকে অংশগ্রহণ করানোর মাধ্যমে তারা জাতীয় পার্টিকে প্রধান। এবং এখানে আমি আপনাকে বলে রাখি, জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তারা মোর দেন 100 সিট পাবে, মোর দেন 100। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব? দেখেন, নির্বাচন কন্ডাক্ট কারা করে? নির্বাচন কন্ডাক্ট করে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলো। এখন আমার পুলিশ, আমার প্রশাসন এখনো তো আন্ডার কন্ট্রোল বাই ইন্ডিয়া। কারণ যেখানে সরকারের একজন অ্যাডভাইজার বলে পুলিশ বাহিনীতে 80% সদস্য ছাত্রলীগের, তার মানে বুঝতে কি বাকি থাকে যে এই পুলিশ বাহিনী এখনো হাসিনা তথা ভারতের কন্ট্রোলে? তাহলে আমার প্রশাসন 90% আওয়ামী লীগের কন্ট্রোলে। তাহলে এই প্রশাসন এই পুলিশকে ডিপ্লয়েড করবেন আগামী নির্বাচনে, আর ওই নির্বাচনে জাতীয় পার্টি সুযোগ পাবে, তারা বিএনপির পক্ষে কাজ করবে, জামাতের পক্ষে কাজ করবে, আমাদের পক্ষে কাজ করবে। এটা যদি আমি বলি বা আপনারা বলেন, একটা পাগলও বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে ফারুক হাসান। জাতীয় পার্টির পিছনে কাজ করবে। অনেক ধন্যবাদ। জাতীয় পার্টিকে বের করে নিয়ে আসবে। আমরা অধ্যাপক মেজবাউল আজম সওদাগরের কাছে সর্বশেষ কথাগুলো যাবো। খুব সংক্ষিপ্তভাবে বলবেন, আগামী দিনে নির্বাচনে যেই রাজনীতি নির্দিষ্ট হবে সেখানে আপনারা কি ধরনের প্রার্থী এই দেশ আশা করে? আচ্ছা দেখেন, ফারুক ভাই খুব সুন্দরভাবে বললো যে নির্বাচন জিনিসটা কি। নির্বাচন ইটসেলফ একটা ইনস্টিটিউশন, রাইট? তো আপনাকে ইনস্টিটিউশনকে ফাংশন করতে দিতে হবে প্রপারলি। অর্থাৎ ইলেকশন হতে হবে, জনগণ প্রার্থী বেছে নিবে। আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়েছে, গিয়ে মাপ নাও, তারপরে বলতেছে অনেক বড় বড় হেভিওয়েট প্রার্থী এবার নমিনেশন পাবে না। তাহলে কারা নমিনেশন পাবে? যারা ফ্রেশ, ভালো ইমেজ, ক্লিন ইমেজের, জনগণের সাথে ভালো সম্পর্ক, ভালো কাজ করেছে, যাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো মাফিয়া, সিন্ডিকেট, দুর্নীতি, কালোবাজারি এসবের অভিযোগ। তাই মনে হয় হবে? এটা এই আলোচনাটা তো তৈরি হয়েছে, হবে কি হবে না এটা তো সামাজিক বিজ্ঞানের ব্যাপার, এটা তো অ্যাবসলিউট বলা যায় না। কিন্তু যেটা আমরা বলছি, দলগুলো কি ওই ধরনের ড্রাস্টিক সিদ্ধান্ত নেবে নাকি? কিন্তু শুরু হয়েছে, জি, স্টিল আলোচনা শুরু হয়েছে। আলোচনা, এই যে আলোচনাটা শুরু হয়েছে, এটা তো আপনার অ্যাচিভমেন্ট। জি, এই আলোচনা কি আগে শুরু হতো? আগে কখনো শুরু হতো না। এবং সর্বশেষ দুটো ছাত্র সংসদের ইলেকশন হলো, দুটো বিশ্ববিদ্যালয়, এর মধ্য দিয়েও কিন্তু অনেক মেসেজ পাওয়া গেল। মেইনলি যে মেসেজটা এখানে, আপনাকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ হতে হবে। তা নাহলে জনগণ আপনার ওই ফাঁকা বুলি, ফাঁকা কথা এগুলো আপনার শুনবেন। এটা তো দেখলাম। তারপরে আপনি এলিটিস্ট লাইফ লিড করবেন, জনগণের ভোট নিয়ে এমপি হবেন, এমপি হয়ে জনগণের সামনে আপনি এলিটিজম দেখাবেন, বিশাল গাড়ি, বিশাল বাড়ি, হ্যাঁ, লন্ডনে বাড়ি, নিউ ইয়র্কে বাড়ি, এইসব আপনি দেখাবেন, এইসব মানুষকে জনগণ মেনে নেবেন। তো এই যে প্রেসার গ্রুপের কারণে কিন্তু রাজনীতিতে, পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অলরেডি চলে এসেছে। এগুলো নিয়ে এখন তোলপাড় চলে আলোচনা হবে এবং একটা জারি রাখতে হবে আমাদেরকে। ধন্যবাদ। আমাদের পলিটিক্যাল সিস্টেমকে যদি আমরা বাঁচাতে চাই, যদি ডেভেলপ করতে চাই, এটা জারি রাখতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। কিন্তু রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আমি এখনো বলতে পারি, রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে সবাই পজিটিভের দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফারুক হাসানকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন আগামী দিনের রাজনীতি এবং জুলাই সনদ সম্পর্কে। আমরা খুব আশা নিয়ে আমরা বসে আছি যে আগামী দিনের রাজনীতি হবে একটা সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনীতি, যার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ভালো ভালো ক্যান্ডিডেট নির্বাচিত হয়ে এই দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবেন, মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবেন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি।